বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সমুদ্রের ডুবুরি হু হু করে পার হয় বহু জলতল, বহু জলছাঁঝি। তার দু চোখ নিবদ্ধ একটি ঝিনুকের দিকে। সেই ঝিনুক যার ভাঁজ খুললেই ঝকঝক করে উঠবে এক বিশাল মুক্ত। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে এরকমই একটি মুক্ত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস মৃৎপ্রদীপ। প্রাণীতত্ত্ববিদ পণ্ডিতরা মাটি খুঁড়িয়া অধুনালুপ্ত প্রাগৈতিহাসিক জীবের যে সকল অস্থিকঙ্কাল বাহির করেন, তাহাতে রক্ত মাংস সংযোগ করিয়া তাহার জীবিতকালের বাস্তব মূর্তিটি তৈয়ারি করিতে গিয়া অনেক সময় তাহাদিগকে নিছক কল্পনার আশ্রয় লইতে হয়। ফলে যে মূর্তি সৃষ্টি হয়, সত্যের সহিত তাহার সাদৃশ্য আছে কিনা এবং থাকিলেও তাহা কত দূর, সে সম্বন্ধে মতভেদ ও বিবাদ বিসংবাদ কিছুতেই শেষ হয় না। আমাদের দেশের ইতিহাসও কতকটা ওই ভূপ্রথিত অতিকায় জন্তুর মতো। যদি বা বহু ক্লেশে সমগ্র কঙ্কালটুকু পাওয়া যায়, তাহাতে প্রাণ প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, তাহার সজীব চেহারাখানা যে কেমন ছিল, তাহা আংশিকভাবে প্রতিপন্ন হইবার পূর্বেই বড় বড় পণ্ডিতরা অসহায়ভাবে এমন মারামারি কাটাকাটি শুরু করিয়া দেন যে রথী মহারথী ভিন্ন অন্য লোকের সে কুরুক্ষেত্রের দিকে চক্ষু ফিরাইবার আর সাহস থাকে না। যুদ্ধের অবসানে শেষ পর্যন্ত সেই কঙ্কালের বিভিন্ন হাড় কয়খানাই রণাঙ্গনে ইতস্তত পড়িয়া থাকিতে দেখা যায়। তাই যখনই আমাদের জন্মভূমির এই কঙ্কালসার ইতিহাসখানি আমাদের চোখে পড়ে, তখনই মনে হয় ইহা হইতে আসল বস্তুটির ধারণা করিয়া লওয়া সাধারণ লোকের পক্ষে কত না দুরূহ ব্যাপার। যে মৃৎপ্রদীপের কাহিনী লিখিতে বসিয়াছি, তাহারই কথা ধরি না কেন। প্রাচীন পাটলিপুত্রের যে সামান্য ধ্বংসাবশেষ খনন করিয়া বাহির করা হইয়াছে, তাহারই চারিপাশে স্বপ্নাবিষ্টের মতো ঘুরিতে ঘুরিতে জঞ্জাল স্তূপের মধ্যে এই মৃৎ প্রদীপটি কুড়াইয়া পাইয়াছিলাম। নিতান্ত একেলে সাধারণ মাটির প্রদীপের মতোই তাহার চেহারা, ক্ষয়প্রাপ্ত হইয়া প্রায় কাগজের মতো পাতলা হইয়া গিয়াছে। কিন্তু এতকাল পরেও তাহার মুখের কাছটিতে একটুখানি পোড়া দাগ লাগিয়া আছে। এই নোনা ধরা জীর্ণ বিশেষত্ব বর্জিত প্রদীপটি দেখিয়া কে ভাবিতে পারে যে ইহার মুখের ওই কালির দাগটুকু একদিন ইতিহাসের একটি পৃষ্ঠাকে একেবারে কালো করিয়া দিয়াছিল এবং উহারই ঊর্ধ্বস্থিত ক্ষুদ্র শিখার বন্ডিতে একটা রাজ্য পুড়িয়া ছারখার হইয়া গিয়াছিল। অনুসন্ধিৎসু ঐতিহাসিকরা বোধ করি অবহেলা করিয়া এই তুচ্ছ প্রদীপটি ফেলিয়া দিয়াছিলেন, মিউজিয়ামে স্থান দেন নাই। আমি সযত্নে কুড়িয়া আনিয়া সন্ধ্যার পর আমার নির্জন ঘরে মধু মিশ্রিত গব্য ঘৃত দিয়া উহা জ্বালাইলাম। কতদিন পরে এ প্রদীপ আবার জ্বলিল, পুনরাবৃত্তের কোন মশিলিপ্ত অধ্যায়কে আলোকিত করিল? বিজ্ঞ পুরাতত্ত্ববিদ পণ্ডিতরা তাহা কোথা হইতে জানিবেন? উহার অঙ্গে তো তাম্রশাসন শিলালিপি নাই। সে কেবল আমার এই জাতিস্বরের মস্তিষ্কের মধ্যে দূরপনেয় কলঙ্কের কালিমা দিয়া মুদ্রিত হইয়া আছে। প্রদীপ জ্বলিলে যখন ঘরের দ্বার বন্ধ করিয়া বসিলাম, তখন নিমেষ মধ্যে এক অদ্ভুত ইন্দ্রজাল ঘটিয়া গেল। স্তম্ভিত কাল যেন অতীতের সঙ্গী এই প্রদীপটিকে আবার জ্বলিয়া উঠিতে দেখিয়া বিস্মিত দৃষ্টিতে পিছু ফিরিয়া তাকাইয়া রহিল। এই পাটলিপুত্র শহর মন্ত্র বলে পরিবর্তিত হইয়া কবেকার এক অখ্যাত মগধেশ্বরের মহাস্থানীয় রাজধানীতে পরিণত হইল। আর আমার মাথার মধ্যে যে স্মৃতি পুত্তলিগুলো এতক্ষণ স্বপ্নের মতো ঘুরিয়া বেড়াইতেছিল, তাহারা সজীব স্পষ্ট হইয়া আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। প্রত্যেকটি ক্ষুদ্র ঘটনা কত নগণ্য অনাবশ্যক কথা এই বর্তিকার আলোকে দীপ্তমান সজীব স্পষ্ট হইয়া আমার সম্মুখ হইতে বর্তমান মুছিয়া একাকার হইয়া গেল। কেবল অতীতের বহু দূর জন্মান্তরের বিচ্ছিন্ন কাহিনীর স্মৃতি ভাস্বর হইয়া জ্বলিতে লাগিল। সেই প্রদীপ সম্মুখে ধরিয়া তাহার আলোতে আজ এই কাহিনী লিখিতেছি। আজ হইতে 16 শতাব্দী আগেকার কথা। ক্ষুদ্র ভূস্বামী ঘটোৎকচ গুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজবংশে বিবাহ করিয়া শ্যালককুলের বাহুবলে পাটলিপুত্র দখল করিয়া রাজা হইলেন। রাজা হইলেন বটে, কিন্তু নামে মাত্র। পট্টমহাদেবী লিচ্ছবি দুহিতা কুমার দেবীর দুর্ধর্ষ প্রতাপে চন্দ্রগুপ্ত মাথা তুলিতে পারিলেন না।
রাজমুদ্রায় রাজার মূর্তির সহিত মহাদেবীর মূর্তি ও লিচ্ছবিকুলের নাম উৎকীর্ণ হইতে লাগিল। রাজার নামে রানী স্বেচ্ছামতো রাজ্য শাসন করিতে লাগিলেন। রাজা দুই একবার নিজ আজ্ঞা প্রচার করিতে গিয়া দেখিলেন তাহার আজ্ঞা কেহ মানে না। চন্দ্রগুপ্ত বীর পুরুষ ছিলেন, তাহার আত্মাভিমানে আঘাত লাগিল, কিন্তু কিছুই করিতে পারিলেন না। নিষ্ফল ক্রোধে শক্তিশালী শ্যালককুলের প্রতি বক্র দৃষ্টিপাত করিয়া তিনি মৃগয়া, সুরা ও দ্যুত ক্রীড়ায় মনোনিবেশ করিলেন। প্রজাদের তাহাতে বিশেষ আপত্তি ছিল না। রাজা বা রানী যিনিই রাজত্ব করুন, তাহাদের কিছু আসে যায় না। মহামারী, দুর্ভিক্ষ অথবা যুদ্ধের হাঙ্গামা না থাকিলেই তাহারা সন্তুষ্ট। কান্যবংশ লুপ্ত হইবার পর বহু বর্ষব্যাপী যুদ্ধ বিগ্রহ, অন্তর্বিবাদে দেশ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। প্রকাণ্ড মগধ সাম্রাজ্য বিষ্ণুচক্রে ছিন্ন সতীদেহের ন্যায় খণ্ড খণ্ড হইয়া বহু ক্ষুদ্র রাজ্যের সমষ্টিতে দাঁড়াইয়াছিল। ক্ষুদ্র রাজারা ক্ষুদ্র কারণে পরস্পরে কলহ করিয়া প্রজার দুর্গতি বাড়াইয়া তুলিয়াছিলেন। এই সময় চন্দ্রগুপ্ত পাটলিপুত্র ও তাহার পারিপার্শ্বিক ভূখণ্ড অধিকার করিয়া কিছু শান্তি আনয়ন করিয়াছিলেন। শান্তিতে জীবনযাত্রা নির্বাহ করিতে পাইয়া প্রজারা তৃপ্ত ছিল। রাজা বা রানীকে প্রকৃতপক্ষে রাজ্য শাসন করিতেছেন তাহা দেখিবার তাহাদের প্রয়োজন ছিল না। যাহা হোক, তরুণী পট্টমহিষী একমাত্র শিশুপুত্র সমুদ্রগুপ্তকে ক্রোড়ে লইয়া রাজ অবরোধ হইতে প্রজা শাসন করিতেছেন। দেশে নিরুপদ্রব শান্তি শৃঙ্খলা বিরাজ করিতেছে। এমন সময় একদিন শরৎকালের নির্মল প্রভাতে মহারাজ চন্দ্রগুপ্ত নগরোপকণ্ঠের বনমধ্যে মৃগয়া করিতে গেলেন। মহারাজ মৃগয়ায় যাইবেন, সুতরাং পূর্ব হইতে বনমধ্যে বস্ত্রাবাস ছাউনি পড়িল। কারুকার্য খচিত রক্তবর্ণের পট্টাবাস সকল অকাল প্রফুল্ল কিংসুকগুচ্ছের ন্যায় বনস্থলী আলোকিত করিল। কিঙ্করী, নর্তকী, তাম্বুলিক, সংবাহক, সুপকার, মহাপিত প্রভৃতি বহুবিধ দাসদাসী কর্ম কোলাহলে ও আনন্দ কলরবে কানন লক্ষ্মীর নির্জন শান্তি ভঙ্গ করিয়া দিল। তারপর যথা সময়ে পারিষদ বেষ্টিত হইয়া সুরারুণ নেত্র মগধেশ্বর মৃগয়াস্থলে উপস্থিত হইলেন। প্রভাতে দ্যুত ক্রীড়া ও তিত্তিরি যুদ্ধ দর্শন করিয়া চন্দ্রগুপ্ত আনন্দে কালহরণ করিলেন। দ্বিপ্রহরে পানভোজনের পর অন্য সকলকে শিবিরে রাখিয়া মাত্র 4 জন বয়স্য সঙ্গে মহারাজ অশ্বারোহণে অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। বয়স্যরা সকলেই মহারাজের সমবয়স্ক যুবা, সকলেই সমান লম্পট ও উচ্ছৃঙ্খল। চাটু মিশ্রিত ব্যঙ্গ পরিহাস করিতে করিতে তাহারা মহারাজের সঙ্গে চলিল। মৃগ অন্বেষণে বিচরণ করিতে করিতে প্রায় দিবা তৃতীয় প্রহরে এক ক্ষুদ্র স্রোতস্বিনীর কূলে সহসা তাহাদের গতিরোধ হইল। সর্বাগ্রে মহারাজ দেখিলেন তটিনীর উচ্চ তটের ওপর ছিন্ন মৃণাল কুমুদিনীর মতো এক নারী মূর্তি পড়িয়া আছে। দেহে বস্ত্র কিংবা আভরণ কিছুই নাই, সম্পূর্ণ নগ্ন। কণ্ঠে, প্রকোষ্ঠে, কর্ণে অল্প রক্ত ছিল। দেখিলে বোঝা যায় দস্যুতে ইহার সর্বস্ব লুণ্ঠন করিয়া পলাইয়াছে। রাজা তরিত পদে অশ্ব হইতে নামিয়া রমণীমূর্তির নিকটে গেলেন। নির্নিমেষ নেত্রে তাহার নগ্ন দেহলাবণ্যের দিকে চাহিয়া রহিলেন। নারীর বয়স 16 কি 17 অধিক হইবে না। নবোদ্ভিন্ন যৌবনের পরিপূর্ণ বিকশিত রূপ রাজা 2 চক্ষু ভরিয়া পান করিতে লাগিলেন। তাহার পর নত জানু হইয়া সন্তর্পণে রমণীর বক্ষে হস্তার্পণ করিয়া দেখিলেন প্রাণ আছে, দ্রুত হৃৎস্পন্দন অনুভূত হইতেছে। বয়স্য 4 জন ইতিমধ্যে রাজার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছিল ও লুব্ধ দৃষ্টিতে সংজ্ঞাহীনার অপূর্ব সৌন্দর্য নিরীক্ষণ করিতেছিল। সহসা রাজা তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, এ নারী কাহার? রাজার আরক্ত মুখমণ্ডল ও চক্ষুর ভাব দেখিয়া বয়স্যগণ পরিহাস করিতে সাহসী হইল না। একজন কুণ্ঠাজড়িত কণ্ঠে বলিল, রাজ্যের সকল নরনারী মহারাজের। মহারাজ বোধ করি অন্য কিছু ভাবিয়াই প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু এইরূপ উত্তর পাইয়া তিনি প্রদীপ্ত দৃষ্টিতে দ্বিতীয় বয়স্যের দিকে ফিরিলেন। পুনরায় প্রশ্ন করিলেন, এ নারী কাহার? মন বুঝিয়া বয়স্য বলিল, মহারাজের। তৃতীয় বয়স্যের দিকে ফিরিয়া চন্দ্রগুপ্ত জিজ্ঞাসু নেত্রে চাহিলেন, কিন্তু তৃতীয় বয়স্য
সে অন্তরের দুর্দম লালসা গোপন করিতে পারিল না। ঈষৎ হাসিবার চেষ্টা করিয়া বলিল, দস্যু উপদ্রুতা নারী শ্রীমৎ মগধেশ্বরের ভোগ্যা নয়। এই নারী দেহটি মহারাজ অধমকে দান করুন। বারুণী কষায়িত নেত্র কিছুক্ষণ তাহার মুখের উপর স্থাপন করিয়া মহারাজ উচ্চ হাস্য করিয়া উঠিলেন। বলিলেন, বিট, স্বর্গের পারিজাত লইয়া তুই কি করবি? এ কুসুম আমার। এই বলিয়া উষ্ণিস খুলিয়া সূক্ষ্ম বস্ত্রজালে রমণীর সর্বাঙ্গ ঢাকিয়া দিলেন। লুব্ধ বয়স্য তখনও আশা ছাড়ে নাই। রূপসীর প্রতি সতৃষ্ণ একটা কটাক্ষ হানিয়া বলিল, কিন্তু মহারাজ, এ অনুচিত। পট্টমহাদেবী শুনিলে। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় রাজা ফিরিয়া দাঁড়াইলেন। কর্কশ কণ্ঠে কহিলেন, পট্টমহাদেবী? ওরে পিঠমর্দ, পট্টমহাদেবী আমার ভর্তৃ নয়, আমি তার ভর্তা, বুঝলি? এ রাজ্য আমার, এ নারীও আমার, পট্টমহাদেবীর নয়। এই আকস্মিক উগ্র ক্রোধে বয়স্যগণ ভয়ে নিশ্চল বাকশূন্য হইয়া গেল। চন্দ্রগুপ্ত নিজেকে কিঞ্চিৎ সংযত করিয়া কহিলেন, এই নারীকে আমি মহিষীরূপে গ্রহণ করিলাম। বয়স্যগণ, মহাদেবীকে প্রণাম করো। যন্ত্রচালিতবৎ বয়স্যগণ প্রণাম করিল। তখন সেই সংজ্ঞাহীন দেহ সন্তর্পণে তুলিয়া লইয়া মহারাজ অশ্বারোহণে শিবির ফিরিয়া চলিলেন। মূর্ছিতার অবেণীবদ্ধ মুক্ত কুন্তল কৃষ্ণ ধূমকেতুর মতো পশ্চাতে উড়িতে উড়িতে চলিল। শিবিরে ফিরিয়া সংজ্ঞালাভ করিবার পর রমণী যে পরিচয় দিল, তাহা নিম্নরূপ। তাহার নাম সোমদত্তা। সে শ্রাবন্তীর এক শ্রেষ্ঠীর কন্যা। পিতার সহিত চম্পাদেশে যাইতেছিল। পথে দস্যু কর্তৃক অপহৃতা হয়। তাহার পিতাকে দস্যুরা মারিয়া ফেলে। অতঃপর দস্যুপতি তাহার রূপ যৌবন দেখিয়া তাহাকে আত্মসাৎ করিতে মনস্থ করে। অন্য দস্যুগণ তাহাতে ঘোরতর আপত্তি করিল। ফলে তাহারা পরস্পরের সহিত বিবাদ বিসংবাদ আরম্ভ করিল এবং একে অন্যের সহিত পশ্চাৎধাবন করিতে গিয়া যাহাকে লইয়া কলহ, তাহাকেই অরক্ষিত ফেলিয়া গেল। যাইবার সময় একজন চতুর্দস্যু পাছে সোমদত্তা কোথাও পলায়ন করে, এই ভয়ে তাহার বস্ত্র কাড়িয়া লইয়া তাহাকে অজ্ঞান করিয়া রাখিয়া যায়। যথাকালে চন্দ্রগুপ্ত সোমদত্তকে দোলাই তুলিয়া নগরে লইয়া গেলেন। শাস্ত্রমত বিবাহ হইল কিনা জানা গেল না। যদি বা হইয়া থাকে, তাহা গান্ধর্ব কিংবা পৈশাচ জাতীয়। যাহা হোক, দাসী সহচরী পরিবৃতা সোমদত্তা রাজপুরীর পুরস্ত্রী হইয়া বাস করিতে লাগিল। তাহার অবস্থানের জন্য মহারাজ একটি স্বতন্ত্র মহল নির্দেশ করিয়া দিলেন। কুমার দেবী রাজার এই দুষ্মন্ত উপাখ্যান শুনিলেন, কিন্তু ঘৃণা ভরে কোনো কথা বলিলেন না। বিশেষত সেকালে রাজাদের পক্ষে ইহা এমন কিছু গর্হিত কার্য ছিল না। একাধিক পত্নী ও উপপত্নী সকল রাজ অন্তঃপুরেই স্থান পাইত। এমনকি প্রকাশ্যে বেশ্যাকে বিবাহ করাও রাজন্য সমাজে অপ্রচলিত ছিল না। কুমার দেবী অবিচলিত নিষ্ঠার সহিত পুত্রকে সম্মুখে রাখিয়া রাজকার্য পরিচালনা করিতে লাগিলেন। মহারাজ চন্দ্রগুপ্ত মধুভাণ্ডের নিকট ষটপদের মতো সোমদত্তার পদপ্রান্তে পড়িয়া রহিলেন। এইরূপে 6 মাস কাটিল। তারপর একদিন চ্যুত মধুকুসুমগন্ধি বসন্তকালের প্রারম্ভে জলস্থল অন্ধকার করিয়া পঙ্গপালের মতো এক বিরাট বাহিনী দেশ ছাইয়া ফেলিল। ইতিহাসে এই ঘটনার উল্লেখ মাত্র আছে। পুষ্কর্ণ নামক মরুরাজ্যের অধিপতি চন্দ্রবর্মা দিগ্বিজয় যাত্রার পথে মগধ আক্রমণ করিলেন। হীনবীর্য মগধ বিনা যুদ্ধে অধিকৃত হইল। কিন্তু চন্দ্রবর্মা যাহা সংকল্প করিয়াছিলেন, তাহা এত সহজে সিদ্ধ হইল না। তিনি পাটলিপুত্রে জয় স্কন্ধাবার স্থাপন করিতে পারিলেন না। তাহার বিশাল সেনা সমুদ্রের মধ্যস্থলে পাটলিপুত্র দুর্গ 10 লৌহধারে ইন্দ্রকিল কাটিয়া দিয়া ক্ষুদ্র পাষাণদ্বীপের মতো জাগিয়া রহিল। মগধেশ্বর তখন সোমদত্তার গজদন্ত পালঙ্কে শুইয়া ঘুমাইতেছিলেন। প্রহরিণীর মুখে এই বার্তা শুনিয়া শয্যায় উঠিয়া বসিলেন। তাহার বহুকাল লুপ্ত ক্ষাত্র তেজ নিমেষের জন্য জাগ্রত হইল। কক্ষের চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, আমার বর্ম? বলিয়াই তাহার কুমারদেবীর কথা স্মরণ হইল। মুখের দীপ্তি নিভিয়া গেল। ক্ষীণ শ্লেষের হাসি হাসিয়া বলিলেন, আক্রমণ করেছে? তা আমি কি করব? পট্টমহাদেবীর কাছে যাও। বলিয়া
পুনশ্চ শয্যায় শয়ন করিলেন। সোমদত্তা প্রাসাদচূড় হইতে দ্রুত চঞ্চল পদে নামিয়া আসিয়া দেখিল রাজা পূর্ববৎ নিশ্চিন্তে ঘুমাইতেছেন। তাহার শিখর তুল্য দশনে বিদ্যুতের ন্যায় হাসি খেলিয়া গেল। তাহার মস্তকে মৃদু করস্পর্শ করিয়া অস্ফুট স্বরে কহিল, ঘুমাও বীরশ্রেষ্ঠ, ঘুমাও। এদিকে প্রহরিণী পট্টমহাদেবীকে গিয়া সংবাদ দিল। কুমারদেবী তখন 6 বর্ষীয় কুমার সমুদ্রগুপ্তকে শিক্ষা দিতেছিলেন। পুত্র, তুমি লিচ্ছবিকুলের দৌহিত্র, এ কথা কখনো ভুলো না। পাটলিপুত্র তোমার পাদপীঠ মাত্র। ভরতের মতো, মৌর্য চন্দ্রগুপ্তের মতো, চণ্ডাশোকের মতো এই সপ্ত সমুদ্র বেষ্টিত বসুন্ধরা তোমার সাম্রাজ্য, এ কথা স্মরণে রেখো। তুমি বাহুবলে গুর্জর হতে সমতট, হিমাদ্রি হইতে অনার্য পাণ্ডদেশ পর্যন্ত পদানত করবে। তোমার যজ্ঞীয় অশ্ব উত্তরাপথে ও দক্ষিণাপথে, আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে সমান অপ্রতিহত হবে। বালক রত্নখচিত ক্রীড়াকন্দুক হস্তে লইয়া গম্ভীর মুখে মাতার কথা শুনিতেছিল। এমন সময় প্রতিহারিণীর মুখে ভয়ঙ্কর সংবাদ শুনিয়া মহাদেবীর মুখ বিবর্ণ হইয়া গেল। ক্ষণকাল নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। একবার ইচ্ছা হইল জিজ্ঞাসা করেন আর্যপুত্র কোথায়, কিন্তু সেই ইচ্ছা নিরোধ করিয়া বলিলেন, শীঘ্র কঞ্চুকীকে মহামাত্যের কাছে পাঠাও, এখনই তাকে আমার সম্মুখে উপস্থিত করুক। দুর্গের দ্বার সকল রুদ্ধ হোক। বিনা যুদ্ধে মহাস্থানীয় শত্রুর হস্তে কখনোই আত্মসমর্পণ করবে না। মহাদেবীর আদেশ প্রয়োজন ছিল না। মহাসচিব ও শান্তি বিগ্রাহিক পূর্বেই দুর্গদ্বার রোধ করিয়াছিলেন। প্রাকারে প্রাকারে ভল্ল হস্তে সতর্ক প্রহরী ঘুরিতেছিল। সিংহ দ্বারগুলির উপরে বৃহৎ কটাহের তৈল উত্তপ্ত হইতেছিল। লৌহজালিকে সর্বাঙ্গ আচ্ছাদিত করিয়া স্নায়ু জ্যাযুক্ত ধনুহস্তে ধানুকীগণ ইন্দ্রকোষে লুক্কায়িত থাকিয়া পরিখা পারস্থিত শত্রুর উপর বিষ বিদূষিত স্বর নিক্ষেপ করিতেছিল। প্রাকারের হস্তিনখ মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া সেনানীগণ শত্রুর গতিবিধি লক্ষ্য করিতেছিলেন। বুভুক্ষিত কুম্ভীর দল পরীক্ষার কমল বনের মধ্যে খাদ্যান্বেষণে ইতস্তত সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। বাহিরে শত্রু সৈন্য মাঝে মাঝে একযোগে দুর্গদ্বার আক্রমণ করিতেছিল। তখন মকর মুখ হইতে প্রচণ্ড বেগে তপ্ত তৈল বর্ষিত হইতেছিল। আক্রমণকারীরা হতাহত সহচরদিগকে দুর্গদ্বারে ফেলিয়া ভগ্নোদ্যমে ফিরিয়া যাইতেছিল। পূর্ণ একদিন এইভাবে যুদ্ধ হইল। চন্দ্রবর্মা বনহস্তির দ্বারা দুর্গদ্বার ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টাও বিফল হইল। সর্বাঙ্গে বাণবিদ্ধ হস্তি মাহুতকে ফেলিয়া দিয়া আর্তনাদ করিতে করিতে পলায়ন করিল। চন্দ্রবর্মা দেখিলেন যুদ্ধ করিয়া দুর্গজয় সহজ নহে। তখন তাহার সৈন্য যুদ্ধে ক্ষান্ত দিয়া দুর্গ বেষ্টন করিয়া বসিল। ক্রোশের পর ক্রোশ, যোজনের পর যোজন ব্যাপ্ত করিয়া তাহাদের শিবির পড়িল। নদীতে কাতারে কাতারে তরণী আসিয়া দুর্গ প্রাকারের বাহিরে গণ্ডি রচনা করিল। পাটলিপুত্রে পিপীলিকারও আগম নিগমের পথ রহিল না। ভিতরে মহামাত্য কুমারদেবীকে গিয়া সংবাদ দিলেন, আশু ভয়ের কারণ নাই, কিন্তু বর্বর চন্দ্রবর্মা আমাদের অনাহারে শুকাইয়া মারিবার চেষ্টা করিতেছে। দেখা যাক কতদূর কি হয়। দিগ্বিজয়ী রণপণ্ডিত চন্দ্রবর্মার উদ্দেশ্য কিন্তু দুই প্রকার ছিল। ক্ষুদ্র দুর্বল পাটলিপুত্র অচিরাত দখল করিতে তিনি বড় ব্যগ্র ছিলেন না। হইলে ভালো, না হইলেও বিশেষ ক্ষতি নাই। আপাতত মগধের অন্যত্র জয়স্কন্ধাবার স্থাপন করিলে চলিবে। কিন্তু তাহার স্থল সৈন্য বহুদূর পথ যুদ্ধ করিতে করিতে আসিয়া পরিশ্রান্ত, তাহাদের কিছুদিন বিশ্রামের প্রয়োজন। তাই তিনি এই অপেক্ষাকৃত দুর্বল রাজার দেশে নিরুপদ্রবে ক্লান্তি বিনোদনের জন্য বসিলেন। গঙ্গার স্রোতে তাহার নৌবহর নোঙর ফেলিল। দুর্গাবরোধ ও শান্তি অপনোদন একসঙ্গে চলিল। দুর্গ অবরোধের পঞ্চম দিবসে মহামাত্য আসিয়া রানীকে জানাইলেন যে দুর্গের খাদ্যভার কমিতে আরম্ভ করিয়াছে, শীঘ্রই আর কিছু বিধি ব্যবস্থা করা আবশ্যক। মন্ত্রীর সহিত কুমারদেবী বহুক্ষণ পরামর্শ করিলেন। জিজ্ঞাসা করিলেন, গোপনে খাদ্য আনিবার কোনো পথ কি নাই? সচিব বলিলেন, হয়তো আছে, কিন্তু আমরা জানি না। নদীর পথে খাদ্য আনা যেতে পারত, কিন্তু সে পথও বন্ধ।
দুর্বৃত্ত চন্দ্রবর্মা নৌকা দিয়ে ব্যূহ সাজিয়ে রেখেছে। তবে এখন উপায়? একমাত্র উপায় আছে। তারপর আরও অনেকক্ষণ পরামর্শ চলিল। শেষে মহামাত্য বিদায় হইলে পর কুমারদেবী অলক্ষিতে প্রাসাদ শীর্ষে উঠিলেন। অঞ্চলের ভিতর হইতে রক্তচক্ষু ধূম্রবর্ণ দূত পারাবত বাহির করিয়া আকাশে উড়াইয়া দিলেন। পারাবত দুইবার প্রাসাদ পরিক্রমণ করিয়া উত্তরাভিমুখে ধাবিত হইল। যতক্ষণ দেখা যায় কুমারদেবী আকাশের সেই কৃষ্ণবিন্দুর দিকে তাকাইয়া রহিলেন। তারপর নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে নামিয়া আসিলেন। অতঃপর আরও 8 দিন কাটিল। চন্দ্রবর্মা কোনো প্রকার যুদ্ধোদ্যম না করিয়া কেবলমাত্র পথরোধ করিয়া বসিয়া রহিলেন। ক্রমে দুর্গে খাদ্যদ্রব্য দুর্মূল্য হইতে আরম্ভ করিল। নাগরিকদিগের মধ্যে অসন্তোষ দেখা দিল। এইরূপে আশায় আশঙ্কায় আরও এক পক্ষ অতীত হইল। ফাল্গুন নিঃশেষ হইয়া আসিল। একটা কথা বলিতে ভুলিয়াছি। সেই বিট, সেই পীঠমর্দ যে সোমদত্তার অনাবৃত যৌবনশ্রী দেখিয়া উন্মত্ত হইয়াছিল, সে আমি। তখন আমার নাম ছিল চক্রায়ুধ ঈশান বর্মা। ঘটোৎকচ গুপ্তের ন্যায় আমার পিতাও একজন পরাক্রান্ত ভূস্বামী ছিলেন। পিতার মৃত্যুর পর আমি স্বাধীন হইয়া রাজধানীতে রাজার সাহচর্যে নাগরিক বৃত্তি অবলম্বন করিয়া ঐশ্বর্যে বিলাসে কালযাপন করিতেছিলাম। তীব্র আশোপান করিলে যে বিচারহীন বিবেকহীন মত্ততা জন্মে, সোমদত্তাকে দেখিয়া আমার সেই মত্ততা জন্মিয়াছিল। অবশ্য বিবেক বুদ্ধি তৎপূর্বেই যে আমার অত্যন্ত অধিক ছিল তাহা নহে। চিরদিন আমার চিত্ত বল্গাশূন্য অশ্বের মতো শাসনে অনাভ্যস্ত। কোনো বস্তু আত্মসাৎ করিতে, তা সে নারীই হোক বা ধনরত্নই হোক, নিজের ঐহিক সুবিধা ও সামর্থ্য ভিন্ন কোনো নিষেধ কখনো স্বীকার করি নাই। গুরু লঘু জ্ঞান কদাপি আমার বাসনার সামগ্রীকে দুষ্প্রাপ্য করিয়া তুলে নাই। যখন যাহা অভিলাষ করিয়াছি, ছলে বলে যেমন করিয়া পারি তাহা গ্রহণ করিয়াছি। চন্দ্রগুপ্ত যখন সোমদত্তাকে সেন পক্ষীর মতো আমার চক্ষুর সম্মুখ হইতে ছোঁ মারিয়া লইয়া গেল, তখন বাধাপ্রাপ্ত প্রতিহত বাসনা দুর্বার আক্রোশে আমার বক্ষের মধ্যে গর্জন করিতে লাগিল। চন্দ্রগুপ্ত রাজা, আমি তাহার নর্ম সহচর, বয়স্য, কিন্তু তথাপি কোনো দিন তাহাকে আমা অপেক্ষা শ্রেষ্ঠ বা যোগ্যতর ভাবিতে পারি নাই। শ্যালক প্রসাদে সে রাজা হইয়াছে, সুযোগ ঘটিলে আমিও কি হইতে পারিতাম না? বাহুবলে, রণশিক্ষায়, নীতি কৌশলে, বংশগরিমায় আমি তাহার অপেক্ষা কোনো অংশে ন্যূন নহি। তবে কোন অধিকারে সে আমার ঈপ্সিত বস্তু কাড়িয়া লইল? অন্য 3 জন রাজপ্রসাদলোভী চাটুকার, যাহারা সেদিন আমার নিগ্রহ দেখিয়াছিল, তাহারা আমার ক্রোধ ও অন্তর্দাহে ইন্ধন নিক্ষেপ করিতে লাগিল। তামাশা, বিদ্রূপ, ইঙ্গিতের গোপন দংশনে আমাকে জর্জরিত করিয়া তুলিল। একদিন চন্দ্রগুপ্ত তখনও সভায় আগমন করেন নাই। সভাস্থ পারিষদবর্গের মধ্যে নিম্ন কণ্ঠে বাক্যালাপ, হাস্য পরিহাস চলিতেছিল। এমন সময় সিদ্ধপাল আমাকে লক্ষ্য করিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে কহিল, চক্রায়ুধ, দেখো তো এই রত্নটি কেমন? কৌশলের কোনো শ্রেষ্ঠী মহারাজকে উপহার দিয়েছে। মহারাজ বলেছেন, রত্নটি যদি অনাবিদ্ধ হয় তাহলে স্বয়ং রাখবেন, নচেৎ তোমাকে উহা দান করবেন। দেখো তো রত্নটি বজ্র সমুৎকীর্ণ কিনা। বলিয়া একটি ক্ষুদ্র অতি নিকৃষ্ট জাতীয় মণি আমার সম্মুখে তুলিয়া ধরিল। সভারূঢ় ব্যক্তিগণ এই কদর্য ইঙ্গিতে কেহ দাঁত বাহির করিয়া, কেহ বা নিঃশব্দে হাসিল। সিংহাসনের পার্শ্বে চামর বাহিনী কিঙ্করীগণ মুখে অঞ্চল দিয়া পরস্পরের প্রতি সকৌতুক কটাক্ষ হানিল। আমি লজ্জায় মরিয়া গেলাম। ক্রমে আমার কথা পাটলিপুত্র নগরে কাহারও অবিদিত রহিল না। আমি কোনো গোষ্ঠী সমবায় বা সমাপানকে পদার্পণ করিবা মাত্র চোখে চোখে কটাক্ষে কটাক্ষে গুপ্ত ইঙ্গিতের স্রোত বহিয়া যাইত। রাজসভায় রাজা আমাকে দেখিয়া ভ্রুকুটি করিতে লাগিলেন। অতঃপর আমাকে রাজসভা ছাড়িতে হইল। লোকসমাজও দুঃসহ হইয়া উঠিল। নিজ হর্মতলে একাকী বসিয়া অন্তরের অগ্নিতে অহরহ দগ্ধ হইতে লাগিলাম। এই সময় সমুদ্রোচ্ছ্বাসতুল্য অভিযান পাটলিপুত্রের দুর্গতটে আসিয়া প্রহত হইল। আমি ক্ষত্রিয়, যুদ্ধের সময় আমার ডাক পড়িল।
মহাবলাধিকৃত বিরোধবর্মা আমাকে শতরক্ষীর অধিনায়ক করিয়া গৌতম দ্বার নামক দুর্গের পশ্চিম তোরণ রক্ষার ভার দিলেন। কৃষ্ণপক্ষের চন্দ্রহীন রাত্রি, আমি অভ্যাস মতো প্রাকারের উপর একাকী পদচারণা করিতেছিলাম। অবসন্ন বসন্তের শেষ পুষ্পচম্পা চারিদিকে তীব্র বাস বিকীর্ণ করিতেছিল। বাহিরে শত্রু শিবিরে দ্বীপ সকল প্রায় নিভিয়া গিয়াছে, দূরে দূরে দুই একটা জ্বলিতেছে। নিম্নে পরিখার জল স্থির কৃষ্ণদর্পণের মতো পড়িয়া আছে, তাহাতে আকাশস্থ নক্ষত্রপুঞ্জের প্রতিবিম্ব পড়িয়াছে। নগরের মধ্যে শব্দ নাই, আলোক নাই, গৃহে গৃহে দ্বার রুদ্ধ, দ্বীপ নির্বাপিত, রাজপথ আলোকহীন। তামসী রাত্রির গহন অন্ধকার যেন বিরাট পক্ষ দিয়া চরাচর আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পাটলিপুত্র সুপ্ত, অরাতি সৈন্যও সুপ্ত, কিন্তু নগরদ্বারের প্রহরীরা জাগ্রত। তোরণের উপর নিঃশব্দে রক্ষকগণ প্রহরা দিতেছে। প্রাকারের উপর স্থানে স্থানে সতর্ক রক্ষী নিশ্চলভাবে দণ্ডায়মান। শত্রু পাছে অন্ধকারে গা ঢাকিয়া অতর্কিতে প্রাকার লঙ্ঘনের চেষ্টা করে, এই জন্য রাত্রিতে পাহারা দ্বিগুণ সাবধান থাকে। রাজপুরী হইতে বেহাগ রাগিনীতে মধ্যরাত্রি বিজ্ঞাপিত হইল। সঙ্গে সঙ্গে পাটলিপুত্রের 10 দ্বারের প্রহরী দুন্দুভি বাজাইয়া উচ্চ কণ্ঠে প্রহর হাঁকিল। নৈশ নীরবতা ক্ষণকালের জন্য বিক্ষুব্ধ করিয়া এই উচ্চ রোল ক্রমে ক্রমে মিলাইয়া গেল। নগরী যেন শত্রুকে জানাইয়া দিল, সাবধান, আমি জাগিয়া আছি। একাকী পদচারণা করিতে করিতে নানান চিন্তা মনে উদয় হইতেছিল। কিসের জন্য এই রাত্রি দ্বীপ্রহরে নিদ্রা ত্যাগ করিয়া নিশাচরের মতো ঘুরিয়া বেড়াইতেছি? পাটলিপুত্র দুর্গ রক্ষা করিয়া আমার লাভ কি? যাহার রাজ্য সে তো কামিনীর কণ্ঠলগ্ন হইয়া সুখে নিদ্রা যাইতেছে। পাটলিপুত্র যদি চন্দ্রবর্মা অধিকার করে তবে কাহার কি ক্ষতি? দুর্গের মধ্যে অন্নাভাবের সঙ্গে সঙ্গে রোগ দেখা দিয়াছে। মানুষ না খাইয়া মরিতে আরম্ভ করিয়াছে। বাহির হইতে খাদ্য আনয়নের উপায় নাই। শুধু রাত্রির অন্ধকারে লুকাইয়া জালুকরা নদী হইতে প্রত্যহ কিছু কিছু মৎস্য সংগ্রহ করিতেছে, কিন্তু তাহাই বা কতটুকু? নগরীর ক্ষুধা তাহাতে মিটে না। এভাবে আর কতদিন চলিবে? অবশেষে একদিন বশ্যতার শিকার করিতেই হইবে। তবে অনর্থকে ক্লেশভোগ কেন? সমগ্র দেশ যখন চন্দ্রবর্মার চরণে আত্মসমর্পণ করিয়াছে, তখন পাটলিপুত্র নগর একা কয়দিন টিকিয়া থাকিবে? চন্দ্রগুপ্ত যদি রাজ্যাধিকারের যোগ্য হইত, তবে সে নিজে আসিয়া নিজের রাজ্য রক্ষা করিত। আমি কেন এই অপদার্থ রাজার রাজ্য রক্ষায় সাহায্য করিতেছি? সে আমার কি করিয়াছে? আমার মুখের গ্রাস কাড়িয়া লইয়াছে, আমাকে জগতের সম্মুখে হাস্যাস্পদ করিয়াছে। সোমদত্তা, সেই দেবভোগ্য অপ্সরা, বুঝি পুরুষের লালসা পরিতৃপ্তির জন্যই তাহার অনুপম দেহ সৃষ্টি হইয়াছিল। তাহাকে না পাইলে আমার এই অনির্বাণ তৃষ্ণা মিটিবে কি? সে এখন চন্দ্রগুপ্তের অঙ্কশায়িনী। চন্দ্রগুপ্ত কি তাহাকে বিবাহ করিয়াছে? করুক না করুক, সোমদত্তাকে আমার চাই। যেমন করে পারি, যে উপায়ে পারি, সোমদত্তাকে আমি কাড়িয়া লইব। পারিব না? নারীর মন কতদিন এক পুরুষে আসক্ত থাকিবে? তখন চন্দ্রগুপ্ত তোমাকে জগতের কাছে হাস্যাস্পদ করিব। সেই আমার লাঞ্ছনার যোগ্য প্রতিশোধ হইবে। এই সর্বগ্রাসী চিন্তা মনকে এমনই আচ্ছন্ন করিয়াছিল যে অজ্ঞাতসারে গৌতম দ্বার হইতে অনেকটা দূরে আসিয়া পড়িয়াছিলাম। প্রাকারের এই অংশ রাত্রিকালে স্বভাবতই অতিশয় নির্জন। এই স্থানের দুর্গপ্রাচীর এতই দূরধিগম্য যে প্রহরী স্থাপনেরও প্রয়োজন হয় নাই। ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে ফিরিব ভাবিতেছি, এমন সময় সহসা চোখে পড়িল সম্মুখে কিছু দূরে প্রাকারের প্রান্তস্থিত এক কটক গুল্মের অন্তরালে দ্বীপ জ্বলিতেছে। পাছে বাহির হইতে শত্রু দুর্গ প্রাচীর আরোহণ করে, এজন্য প্রাচীর গাত্রে সর্বত্র কাঁটা গাছ রোপিত থাকিত। কখনো কখনো এই সকল কাঁটা গাছ প্রাকার শীর্ষ ছাড়াইয়া মাথা তুলিত। সেইরূপ দুইটি ঘন পল্লবিত কণ্টক তরুর মধ্যস্থিত ঝোপের ভেতর প্রদীপ জ্বলিতেছে দেখিলাম। প্রদীপ কখনো উঠিতেছে, কখনো নামিতেছে, কখনো মণ্ডলাকারে আবর্তিত হইতেছে। কেহ যেন একান্তে দাঁড়াইয়া কোনো অদৃশ্য দেবতার আরতি করিতেছে। পাদুকা খুলিয়া ফেলিয়া নিঃশব্দে কোটি হইতে তরবারি বাহির করিয়া হস্তে লইলাম।
তারপর অতি সন্তর্পণে সেই সঞ্চরমান দীপশিখার দিকে অগ্রসর হইলাম। কণ্টক গুল্মের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তন্মধ্যে এক নারী দাঁড়াইয়া পরিখার অপর পারে অনন্য স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং প্রদীপ ইতস্তত আন্দোলিত করিতেছে। পশ্চাৎ হইতে তাহার মুখ সম্পূর্ণ দেখিতে পাইলাম না, শুধু চোখে পড়িল তাহার নব মল্লিকা বেষ্টিত কুণ্ডলিত কবরীভার। তাহার মধ্যে দুইটি পদ্মরাগমণি সর্পচক্ষুর মতো জ্বলিতেছে। বুঝিতে বিলম্ব হইল না, এ রমণী গুপ্তচর, আলোকের ইঙ্গিতে শত্রুর নিকট সংবাদ প্রেরণ করিতেছে। লঘু হস্তে তাহার স্কন্ধ স্পর্শ করিলাম। সশব্দ নিঃশ্বাস টানিয়া বিদ্যুৎ বেগে রমণী ফিরিয়া দাঁড়াইল। তখন তাহারই হস্তধৃত মৃৎ প্রদীপের আলোকে তাহাকে চিনিলাম। সোমদত্তা! কম্পিত দীপশিখার আলোক তাহার ত্রাস বিকৃত মুখের উপর পড়িল। চক্ষুর সুবৃহৎ কৃষ্ণ তারকা আরও বৃহৎ দেখাইল। মুহূর্তের জন্য আমার মনে সন্দেহ জন্মিল, এ কি সত্যি সোমদত্তা, না আমার দৃষ্টি বিভ্রম? যে চিন্তা অহরহ আমার অন্তরকে গ্রাস করিয়া আছে, সেই চিন্তার বস্তু কি মূর্তি ধরিয়া সম্মুখে দাঁড়াইল? কিন্তু এ ভ্রম অল্পকালের জন্য। আকস্মিক আঘাতে বিপন্ন বুদ্ধি পরক্ষণেই ফিরিয়া আসিল। দেখিলাম সোমদত্তার হস্তে প্রদীপ থরথর করিয়া কাঁপিতেছে, এখনই পড়িয়া নিভিয়া যাইবে। আমি তরবারি কোষবদ্ধ করিয়া তাহার হাত হইতে প্রদীপ লইলাম, তাহার মুখের সম্মুখে তুলিয়া ধরিয়া মৃদু হাসে বলিলাম, এ কি পরম ভট্টারিকা মহাদেবী সোমদত্তা? সোমদত্তা ভয়সূচক অস্ফুর্ধ্বনি করিয়া নিজ বক্ষে হস্তার্পণ করিল। আপনারা শুনলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস মৃৎপ্রদীপের প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে আমাদের গল্পগুলি শেয়ার করবেন। গল্প এবং গল্প পাঠ বিষয়ে আপনাদের মতামত দিতে ভুলবেন না, কেননা আপনাদের প্রত্যেকটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। নমস্কার।